This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস নাকি শুনেছেন যে বাংলাদেশের একাংশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে। তিনি অত্যন্ত মর্মাহত, আর তাই তিনি সর্বধর্মের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেন গতকাল। এইখান থেকে বেরিয়ে আসার, অর্থাৎ এক কথায় সমস্যার সমাধান কিভাবে হবে এটা জানতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। জানতে চেয়েছেন এর প্রতিকারের উপায় কি, তা তিনি সন্ধান করছেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, মোহাম্মদ ইউনূস জানিয়েছেন বাংলাদেশের একাংশে সংখ্যালঘুদের ওপর নাকি অত্যাচার হচ্ছে বলে তিনি শুনেছেন, আর তাই তিনি অত্যন্ত ব্যথিত। প্রতিকারের উপায় সন্ধান করছেন তিনি। আমরা বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, বাংলাদেশের এই খবর সুদূর আমেরিকায় পৌঁছে যাচ্ছে, অথচ মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি শুনেছেন এরকম ঘটনা, স্বচক্ষে দেখেননি টিভির পর্দায়। কি মনে হচ্ছে সুচারু? যাক, তবু তিনি তো শুনেছেন, মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। কিন্তু বিষয় হচ্ছে, সেই বৈঠকে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে কারা পৌঁছলো? মানে ইসকনের কোন প্রতিনিধি গেছিলেন কি, বা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর যে সংগঠন সনাতনী জাগরণী জোট, তাদের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছিল কি? কারণ মৌলবাদী শক্তিরা তো বলেইছেন, রাস্তায় যেখানেই দেখা যাবে ইসকনের সদস্য বা সনাতনী জাগরণী জোটের সদস্যদের, তাদেরকে গণপিটুনি দিন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হয়ে যিনি আইন আদালতে ওকালতনামা নেবেন, আদালতে লড়তে যাবেন, তাকে গণপিটুনি দিন। ফলে এরকম যে নিদান রয়েছে, সেই নিদান পেরিয়ে ডক্টর ইউনূসের কাছে কোন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা পৌঁছলেন, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। যে কারা ডক্টর ইউনূসের সঙ্গে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে বা হামলা হচ্ছে, যে বিষয়টি এতদিন পর শুনেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং তিনি যদি বৈঠক করেই থাকেন, আমি ধরে নিলাম বৈঠক করেছেন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছেন, সেই বৈঠকের পরে তিনি স্টেপ কি নিয়েছেন এবং কি পদক্ষেপ নিতে চলেছেন। চট্টগ্রাম, রংপুরে তো লাগাতার আক্রমণ চলছে। গতকাল রাতেও সুনামগঞ্জে আক্রমণ হয়েছে সনাতনীদের ওপর, এমনকি সংখ্যালঘু হিন্দুদের ওপর। ফলে এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে, যেখানে সেদেশের সংবাদ সচিব বারে বারে বলে দিচ্ছেন বাংলাদেশে হিন্দুরা, সংখ্যালঘু হিন্দুরা সুরক্ষিত, ভারতবর্ষের নাক গলানোর দরকার নেই, এটা তাদের অন্তর্বর্তী বিষয়। আমাদের সত্যি নাক গলানোর প্রয়োজন নেই, কিন্তু যা বিষয় হচ্ছে তাতে করে আমেরিকা, ভারত, ব্রিটেন, সমস্ত দেশ তারা রিয়াক্ট করছে। আমি জানি না যে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে কোনো বার্তা এবার আসবে কিনা। এমন পরিস্থিতির মধ্যে ডক্টর ইউনূস নাকি শুনেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। আমি জানি না সেই সংখ্যালঘু সম্প্রদায়ের কোন কোন প্রতিনিধি ডক্টর ইউনূসের কাছে গেলেন, কি নালিশ তারা করলেন, এবং কিভাবে তাদের উপর অত্যাচার হচ্ছে বা আক্রমণ হচ্ছে কি বর্ণনা করলেন, সেটা পরিষ্কার নয়। কিন্তু আমার মৌলিক যেটা প্রশ্ন, সেখানে যদি সংখ্যালঘু হিন্দুদের সংগঠন দেখা হয়, তাহলে সেখানে সবচেয়ে বড় সংগঠন হচ্ছে ইসকন, এবং তারপরে এই সনাতনী জাগরণী জোট রয়েছে, যেটা নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যাকে এই মুহূর্তে বাংলাদেশে জেলে পুরে রাখা হয়েছে। ফলে সেই সংগঠনের কোনো রিপ্রেজেন্টেটিভ, সেই সংগঠনের কোনো প্রতিনিধি ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে পারলেন কি? এইটা কিন্তু একটা সবচেয়ে বড় বিষয় বলা যেতে পারে, প্রবীর। এবং সেই সঙ্গে তোমাকে বলি, ফারুকী একটি মন্তব্য, কারণ এরকম পরিস্থিতির মধ্যে, ভারত বিদ্বেষী স্লোগানের মধ্যে, এখনো ভারতের পক্ষ থেকে বাংলাদেশে বিভিন্ন জিনিস, পেঁয়াজ, আলু, সেগুলো কন্টিনিউয়াসলি যাচ্ছে। একদিনের জন্য প্রতীকী বন্ধ করা হয়েছিল, তারপর এখনো সেটা যাচ্ছে। ফলে আমাদের জানা নেই যে কোন শক্তির ইন্ধনে বা কার উস্কানিতে এই ধরনের মন্তব্যগুলো আসছে, যেখানে ফারুকী বলেছেন নতুন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা ঝালিয়ে নেওয়া উচিত ছিল, হাসিনা পর্বের সমাপ্তি। বেশ, হাসিনা পর্বের সমাপ্তি আমরা বুঝলাম,
নতুন নির্বাচিত সরকার আসুক, তত্ত্বাবধায়কের সরকার যে কমিশন গঠন করেছে তারা খুব দ্রুত নির্বাচন করুক। নির্বাচিত সরকার এলে দেশে শান্তি বজায় থাকবে, স্থিরতা আসবে, স্থায়িত্ব থাকবে। ফলে সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে যথেষ্ট উদ্বেগজনক এবং কোনো কোনো ক্ষেত্রে এমন মাত্রা ছাড়াচ্ছে যে যেটা নিয়ে হয়তো কোনো কোনো দেশকে রিয়াক্ট করতে হচ্ছে। কিন্তু ভারতের জায়গা থেকে যথেষ্ট ঠিক রয়েছে এবং বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটা বার্তা গিয়েছিল সে দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, বিষয়টা দেখা হোক। ফলে কূটনৈতিকভাবে যেটুকুনি যা করার সেটা ভারতবর্ষ করেছি। বাংলাদেশের মতো বুঝে নিক, তাদের এখন পরম বন্ধু পাকিস্তান হয়েছে। পাকিস্তান বলছে যে অ্যাটম বোম যে আছে তাদের সেটা বাংলাদেশেরই। আবার কেউ বলছে বাংলাদেশ কি উপর আগার আঁখ উঠকে কই দেখে তো উসকা দেখ লেঙ্গে হাম। তো খুব ভালো কথা, কে কাকে দেখে নেবেন সেটা খুব বিষয়, কিন্তু ইতিহাস যদি বাংলাদেশ ভুলে গিয়ে থাকে তাহলে আবার একটা হিস্ট্রি রিপিট হতে চলেছে এবং বাংলাদেশের কপালে যে দুঃখ আছে, যে সমস্ত দেশের সঙ্গে তারা কোলাকুলি করছে বা হাত মেলাচ্ছে, আমার মনে হয় সেটার জন্য কিন্তু পস্তাতে হবে পাকিস্তান। এবং আমি কিছু কিছু ক্ষেত্রে তো আমরাও খবর পাচ্ছি যে চীনের সঙ্গেও একটা যোগাযোগ স্থাপন হয়েছে। ফলে কোথাও না কোথাও চীন এবং পাকিস্তানের ইন্ধনে বাংলাদেশ একেবারে নিজেকে খুব স্বতন্ত্র দেখাচ্ছে এবং যে কারণে ভারতবর্ষের ক্ষেত্রে এই ধরনের মন্তব্য যে নতুন বাংলাদেশের সম্পর্কে ভারতের সম্পর্ক একটা ঝালিয়ে নেওয়া উচিত ছিল। না, আমাদের সম্পর্ক ঝালিয়ে নেওয়ার দরকার নেই। আমাদের দেশ যথেষ্টভাবে সব দিক থেকেই প্রস্তুত এবং আমরা অতীতে 1971-এর স্মৃতিকে বারবার মনে করিয়ে দিয়ে ওদেরকে ছোট করতে চাই না। যেভাবে আমরা 3,500 সৈন্যকে শহীদ হতে দিয়েছিলাম, নট আ সিঙ্গেল টেরিটরি, নট আ সিঙ্গেল করিডোর, কোনো কিছুই আমরা কখনো চাইনি, আজও চাইবো না, আগামীতেও আমরা চাইবো না। আমি সুচারু আর একটা বিষয় আমি তোমার কাছ থেকে যেটা আমি জানতে চাইবো যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছে ভয়, আমরা নির্ভীক নাগরিক, এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে মানুষ ভয় না পায়, ভয় মুক্ত বাংলাদেশ করার স্বপ্ন দেখে বলছেন মোহাম্মদ ইউনূস। কিন্তু কিভাবে এই স্বপ্ন দেখছেন তিনি, যেখানে গত 4 মাসে 11 জন শীর্ষস্থানীয় দুষ্কৃতী, 174 জন জঙ্গি যারা জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন, সঙ্গে ওই সময় অর্থাৎ যখন ছাত্র জনতার অভ্যুত্থান সেই সময় 700 জন দাগি আসামি জেল ছেড়ে পালিয়ে গেছেন বা জেল ভেঙে পালিয়ে গেছেন, তারা কিন্তু এখনো কেউ ধরা পড়েনি। এই জায়গায় দাঁড়িয়ে একেবারে ভয় ডরহীন একটি বাংলাদেশ করার স্বপ্ন কিভাবে দেখছেন মোহাম্মদ ইউনূস? সুচারু, আমি শুনেছি বা জানি উনি নোবেল জয়ী অর্থনীতিবিদ, কিন্তু রাজনীতির ক্ষেত্রে কি তিনি সত্যি বাংলাদেশের মানুষের মন জয় করেছেন, নাকি তাকে পরিচালনা করছে কোনো একটি গুরুত্বপূর্ণ বিচ্ছিন্নতাবাদী সংগঠন, নাকি তাকে পরিচালনা করছে হিজবুল তাহরির? ফলে এই বিষয়টা দেখতে হবে। কিন্তু ডক্টর ইউনূস যে কথা বলছেন, আমরা ভয়বিহীন, ভয় ছাড়া আপাত শান্তির বাংলাদেশ গড়ব, সেটা যদি সেই সদিচ্ছা যদি তার থাকতো 100 দিনের মধ্যেই সেই কাজ তিনি করতেন। তিনি আজকে বলছেন শুনেছেন, কিন্তু এতদিন পর্যন্ত জানেন না। রমেন রায়ের মতো আইনজীবীকে রাস্তায় ফেলে পেটানো হয়েছিল, তিনি দেখেননি ছবি বা জানেন না? বা একজন আইনজীবী এর আগে খুন হয়ে গেলেন, তিনি জানেন না? বা এই যে বাংলাদেশের যে হিউম্যান রাইটস সোসাইটি তারা যে তথ্য প্রকাশ করলো যে নভেম্বর মাসে 599 জন গণপিটুনিতে জখম হয়েছেন, 28 জন মারা গিয়েছেন, এই তথ্য তার দেশেরই হিউম্যান রাইটস সোসাইটি দিচ্ছে, তিনি জানতেন না? খুব আশ্চর্যের বিষয় যে তিনি কিভাবে সরকারটাকে চালাচ্ছেন, অন্তর্বর্তী সরকারটাকে কিভাবে চালাচ্ছেন। তার সঙ্গে যারা সমন্বয়করা রয়েছে তারাও কি মানে পথ পেয়ে শুধু আয়েশ করছেন? ফলে এই বিষয়টা নিয়ে বারবার বলা দরকার। কিন্তু অবশ্যই বলবো, কোনো দেশ শান্তি পাবে খুব ভালো কথা এবং সেখানে শান্তির সাগর গড়ে উঠুক খুব ভালো কথা, কিন্তু যা ছবি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে রংপুর, ঢাকা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম এই সমস্ত জায়গায়, সেটা অন্তত শান্তির ছবি নয়। এবং এই পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে নয়, কারণ সেখানে সনাতনীদের সবচেয়ে বড় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এখনো জেলে রাখা হয়েছে এবং জানুয়ারি মাসের 2 তারিখে তার আবার মামলা উঠবে। তখনও কোনো আইনজীবী প্রাণ নিয়ে লড়তে পারবেন কিনা খুব সমস্যা রয়েছে, কারণ এমনিতেই বলা হয়েছে যে প্রাণঘাতী হামলা করে দাও, গণপিটুনি দাও যদি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে কেউ আদালতে সওয়াল করতে যান, ওকালতনামা নেন। ফলে কি পরিস্থিতি তুমি বুঝতে পারছো? তুগলকি সরকার চলছে। তারপর আবার বাজারে বলা হয়েছে পর্দা নামিয়ে রাখতে।
মহিলারা এলে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিতে নামাজের সময়। ফলে যে কালচার, যে তালিবানি কালচার ঢুকে গেছে, এবং তুমি যে কথা বলছিলে যে 174 জন জঙ্গি বেরিয়ে পড়েছে, 700 জন নোটোরিয়াস ক্রিমিনাল এই গন্ডগোলের সময় বেরিয়ে পড়ে, তাদের কিন্তু এখনো কোনো খোঁজ নেই। এক্ষেত্রে এখান থেকে যে ব্রিটেন যে সম্ভাবনা বা আশঙ্কা করছে যে বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে, সেটা অমূলক নয়। সত্যিই জঙ্গি হামলা হওয়ার মতো পরিস্থিতি কিন্তু হয়ে রয়েছে, যে কারণে ব্রিটেন বলে দিয়েছে তাদের নাগরিকদের যে বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে এখন সেখান থেকে বিরত থাকুন। ফলে এরপরে ইউনূসের এই স্বপ্ন দেখা, আমি জানি না কি হবে। স্বপ্ন মানুষ দেখতেই পারে, তিনিও দেখছেন নতুন বাংলাদেশ গড়ার। দেখুন, ভালো কথা, তিনি সংস্কারের কথা বলেছিলেন। কোন পথে তিনি সংস্কার করেন? তিনি সংখ্যালঘু সম্প্রদায়দের ব্যথা লেগেছে, তিনি শুনেছেন, তাদের সেই ব্যথায় টিপ্পণী দেওয়ার জন্য তিনি কি করেন তার দিকে নজর থাকবে। প্রবীণ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সুচারু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে, এবং তা থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।